বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো শুনলে মনে হবে হলিউডের কোনো থ্রিলার মুভির স্ক্রিপ্ট। কল্পনা করুন, একদিকে সমুদ্রের গভীরে সাবমেরিনে ড্রোন দিয়ে হামলা, অন্যদিকে বার্লিনে চলছে গোপন আলোচনা, আর এর মধ্যে হঠাৎ করে 123 জন রাজনৈতিক বন্দী মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই তিনটা ঘটনার মধ্যে সংযোগটা কোথায়? ট্রাম্প আসলে কি চাইছেন, আর কেনই বা লুকাশেঙ্কো হঠাৎ এত উদার হয়ে গেলেন? থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং থিওরি শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, যখন সাবমেরিন হামলা মিলে যায় কূটনৈতিক দাবা খেলার সাথে। সাবমেরিন হামলা, চলুন শুরু করা যাক সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা দিয়ে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU একটা বিবৃতি দিল, যেটা শুনে পুরো বিশ্ব থমকে গেছে। তারা দাবি করলো ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কতটা বড় ব্যাপার? বন্ধুরা, এটা হলো যেন ক্রিকেটের ইতিহাসের প্রথম 360 ডিগ্রি শট। নৌযুদ্ধের ইতিহাসে একদম নতুন অধ্যায়। কেন? কারণ সাবমেরিন হলো পানির নিচে লুকিয়ে থাকা ভূতের মতো। ওদের খুঁজে বের করাই অনেক কঠিন, আর হামলা করা তো আরও কঠিন। কিন্তু ইউক্রেন ব্যবহার করলো সি বেবি নামের আন্ডার ওয়াটার ড্রোন। শুনতে নাম মিষ্টি হলেও কাজটা একদম ঘাতক। এই ছোট্ট ড্রোন রাশিয়ার নোভোরোসিস্কের বন্দরে ঢুকে গিয়ে কিলো ক্লাসের একটা সাবমেরিনে আঘাত হানলো। আর এই সাবমেরিনে ছিল 4টা ক্যালিবার ক্রুজ মিসাইল লঞ্চার, যেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালানো হতো। এখন মজার ব্যাপার হলো, রাশিয়া কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি, না অস্বীকার করছে না স্বীকার করেছে। এটা নিজেই একটা বড় সাইন। টাইমিংটা খেয়াল করেছেন বন্ধুরা? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই হামলাটা ঠিক কখন হলো? যখন জার্মানির বার্লিনে চলছে ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করার আলোচনা। একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির কথা বলছেন, অন্যদিকে সাবমেরিনে হামলা চালাচ্ছেন। এটা কি বিপরীতমুখী দুইটা অংশ? মোটেও না। এটা হলো বার্গেনিং পাওয়ার দেখানো। ইউক্রেন বলতে চাইছে, দেখো আমরা আলোচনায় বসছি ঠিকই, কিন্তু দুর্বল থেকে নয়। আমরা এখনো তোমাদের সাবমেরিন ডুবিয়ে দিতে পারি। মনে আছে ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন জেলেনস্কির হাতে কোনো কার্ড নেই। ইউক্রেন এখন সে কার্ডগুলো একটা একটা করে টেবিলে রাখছে, আর পুতিন মুচকি হাসছে, কারণ পুতিনের হাতে আরও ভয়ঙ্কর কার্ড রয়েছে, যা জেলেনস্কি কেন পুরো ইউরোপের মাথা নষ্ট করে দিতে পারে। প্রথমে তেল শোধনাগারে হামলা, তারপর জাহাজে হামলা, এখন সাবমেরিনে হামলা। বার্তা পরিষ্কার, আমাদের আন্ডার এস্টিমেট করবেন না। বোকা স্বর্গে বাস করছে জেলেনস্কি। আসল খেলা, এবার আসি বার্লিন বৈঠকে। এই বৈঠকটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, এখানে শুধু ইউক্রেন রাশিয়া নেই, এসেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ন্যাটোর নেতারা। মানে পুরো পশ্চিম বিশ্ব এক টেবিলে। এবং আলোচনার বিষয়গুলো দেখুন একবার। নাম্বার 1, যুদ্ধবিরতির রূপরেখা। নাম্বার 2, শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। নাম্বার 3, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি। নাম্বার 4, বেলজিয়ামে জব্দ করা রাশিয়ার শত বিলিয়ন ডলার ইউক্রেনকে দেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো, ইউরোপীয় নেতারা একটা বিষয় খুব পরিষ্কার, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে চাপ দেওয়া যাবে না। এর মানে কি? এর মানে হলো ট্রাম্প যতই চাপ দিক না কেন, ইউরোপ ইউক্রেনকে ছেড়ে যাচ্ছে না। কারণ জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডফুল যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? ইউক্রেনের পতন হলে জার্মান হবে রাশিয়ার পরবর্তী টার্গেট। এটা সম্পূর্ণ একটা ভুয়া খবর। তৃতীয় টুইস্ট, ভুয়া খবর কেন বললাম আমি মাঝখানে বলবো, আপনারা সঙ্গে থাকেন। বেলারুশের বন্দী মুক্তি। এবার আসে সবচেয়ে রহস্যময় ঘটনা। হঠাৎ করে লুকাশেঙ্কো 123 জন রাজনৈতিক বন্দী মুক্তি করে দিলেন। এদের মধ্যে আছেন মারিয়া কোলেসনিকোভা, সেই লাল লিপস্টিক পরা বিখ্যাত প্রতিবাদী নেত্রী। নাম্বার 2, ভিক্টর বাবারিকা, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। নাম্বার 3, অ্যালিস বিয়ালেনস্কি, শান্তিতে নোবেল বিজয়ী। এই মানুষগুলো 2020 সালের গণবিক্ষোভের পর থেকে জেলে বন্দী ছিলেন। মারিয়া কোলেনস্কোভা 5 বছর নির্জন কারাবাসে কাটিয়েছেন। পরিবারকে চিঠি বা ফোন করতেও দেওয়া হয়নি। আর হঠাৎ করে সবাইকে ছেড়ে দেওয়া হলো কেন? তোর হলো ট্রাম্পের নতুন বিশেষ দূত জন কোয়াল মিনস্কে গিয়ে লুকানস্কের সঙ্গে দর কষাকষি করেছেন। এবং লুকাশেঙ্কো কি পেলেন? পটাশের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
পটাশ হলো বেলারুশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। কিন্তু এখানেই শেষ নয়, শুনুন ট্রাম্প কি বললেন। পুতিনের সাথে অসংখ্য আলোচনা হয়েছে এবং আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে চুক্তির একেবারে কাছাকাছি। কি চুক্তি? শান্তি চুক্তি। লুকানো সংযোগ, সব মিলিয়ে কি হচ্ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তিনটা ঘটনার মধ্যে সংযোগটা কি? আমার ব্যক্তিগত বিশ্লেষণটা আপনারা শুনুন। প্রথমত, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ যে কোনো মূল্যে শেষ করতে চান, কারণ এটা আমেরিকার জন্য ব্যয়বহুল এবং তার ভোটারদের কাছে আনপপুলার। দ্বিতীয়ত হচ্ছে, কিন্তু তিনি চান না যে এটা তার পরাজয় হিসেবে দেখা হোক, তাই তিনি একটা ডিল চান যেখানে সবাই কিছু না কিছু পাবে, উইন উইন সিচুয়েশন। তৃতীয়ত, বেলারুশ হলো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। বেলারুশের সাথে সম্পর্ক উন্নয়ন মানে পরোক্ষভাবে রাশিয়ার সাথে একটা সেতু তৈরি করা। চতুর্থ পয়েন্টে আমি কি বলছি, ইউক্রেন সাবমেরিন হামলা করে দেখাচ্ছে যে তারা এখনো শক্তিশালী। এটা আলোচনায় তাদের পজিশন মজবুত করেছে বলে তারা মনে করছে, কিন্তু আসলে তারা দুর্বল। ফিফথে কি রয়েছে, জার্মান, ফ্রান্স, ব্রিটেন বলছে তারা ইউক্রেনকে একা ছাড়বে না। এটা আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে যে তারা যেন খুব খারাপ একটা ডিল করতে ইউক্রেনকে বাধ্য না করে। মানে পুরো ব্যাপারটা হলো একটা জটিল দাবা খেলা। প্রতিটি পক্ষ নিজেদের সেরা পজিশন নিয়ে আলোচনার টেবিলে বসতে চাইছেন, আর আলোচনার টেবিলে আগে জিতে গেছেন ভ্লাদিমির পুতিন। জার্মানির ভয় পরবর্তী টার্গেট এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়েথফুল যেটা বললেন, যদি ইউক্রেন ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তী টার্গেট হব, মানে জার্মানিরা। এটা এই স্টেটমেন্টটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা পরিষ্কার করে দিচ্ছে যে ইউরোপ এটাকে শুধু ইউক্রেনের যুদ্ধ হিসাবে দেখছে না। তারা মনে করছে এটা আসলে রাশিয়া কত দূর যেতে পারে সেটার একটা টেস্ট কেস। যদি পুতিন ইউক্রেনে সফল হন তাহলে পরবর্তী লক্ষ্য হতে পারে পোল্যান্ড, বাল্টিক দেশগুলো, এমনকি জার্মানির পূর্ব অংশ। এই ভয়ের কারণে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সবাই বলছে তারা ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো চুক্তিতে যেতে দেবে না। তারা প্রস্তাব করছে একটা বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইউক্রেনের আকাশ সীমা সুরক্ষা, 8 লাখ সৈন্যের একটা স্থায়ী বাহিনী, আর ইউক্রেনকে অস্ত্র দিয়ে শক্তিশালী করা। শীতকালীন যুদ্ধের নতুন মাত্রা। আর এদিকে মাঠে যুদ্ধ থেমে নেই। রাশিয়ার শীতকাল শুরু হওয়ার সাথে সাথে তাদের জেনারেল উইন্টার মাঠে নেমে গিয়েছে। এবার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে একের পর হামলা শুরু হয়ে গেছে। এটা গত 3 বছর ধরে তাদের একটা কৌশল, শীতে মানুষকে ঠান্ডায় রেখে মনোবল ভেঙে দেওয়া। অন্যদিকে পূর্বে মির্নোহাদ, পোকারভক্স এলাকায় তীব্র লড়াই চলছে। রাশিয়া দাবি করছে তারা 30% এলাকা দখল করেছে। ইউক্রেন বলছে তারা নতুন লজিস্টিক রুট খুলেছে। মানে আলোচনা চললেও মাঠে যুদ্ধ পুরো দমে চলছে, কারণ উভয় পক্ষে জানে মাঠে যার অবস্থান যত শক্তিশালী, আলোচনা তার দর কষাকষির ক্ষমতা তত বেশি। মাশার গল্প একটি মানবিক দিক। এবার একটু মানবিক দিকে আসি। মারিয়া কোলেনিস্কোভা বা মাশার গল্প সত্যি হৃদয় স্পর্শী। তিনি একজন পেশাদার বংশীবাদক ছিলেন, স্বাধীনতার জন্য প্রতিবাদে নেমেছিলেন। তার লাল লিপস্টিক আর হাসি হয়ে উঠেছিল প্রতিবাদের প্রতীক। 2020 সালে তাকে গ্রেপ্তার করা হলো। 5 বছর নির্জন কারাবাসে কাটালেন একা। পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু ভেঙে পড়েননি তিনি। আর যেদিন মুক্তি পেলেন তার প্রথম কাজ ছিল আবার লাল লিপস্টিক পরা। তার বোন লাসিনা বললেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু মাশা নিজেই বললেন, আমি তাদের কথাও ভাবছি যারা এখনো মুক্ত নন। এই হলো মানুষের স্পিরিট। 5 বছরের জেলে থাকার পরেও নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবছেন। ষড়যন্ত্র তত্ত্ব নাকি বাস্তবতা? এবার আসে একটা কন্ট্রোভার্সিতে। লক্ষ্য করেছেন মারিয়া কোলোনোসভি সহ বেশিরভাগ বন্দীকে লিথুয়ানিয়ায় না নিয়ে ইউক্রেনে পাঠানো হলো কেন? কেউ কেউ বলছেন এটা লুকাশেঙ্কোর শেষ মুহূর্তের ক্ষমতার খেলা, পারিবারিক পুনর্মিলনে একটু বেশি নাটক যোগ করা। কিন্তু আরেকটি থিওরি আছে, হতে পারে ট্রাম্প চাইছেন যে এই বন্দি মুক্তির ক্রেডিট তার নিজের হোক এবং বন্দীদের ইউক্রেনে পাঠিয়ে তিনি একটা বার্তা দিতে চাইছেন, দেখো আমি লুকাশেঙ্কোকে বোঝাতে পেরেছি, পুতিনকেও বোঝাতে পারবো। আরেকটি মজার ব্যাপার, ইইউ নিষেধাজ্ঞা এখনো বহাল আছে, শুধু আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে ট্রাম্প একা একাই লুকাশেঙ্কোর সাথে ডিল করেছেন, ইউরোপকে সাথে না নিয়ে। এখন আসল প্রশ্ন, এসব কিছুর পর কি হবে? আমার মতে 3টি সম্ভাবনা আছে। সম্ভাবনা নাম্বার 1, দ্রুত চুক্তি। ট্রাম্প তার ইনফ্লুয়েন্স ব্যবহার করে একটা দ্রুত চুক্তি করিয়ে দেবেন। ইউক্রেন কিছু ভূখণ্ড ছাড়বে, বিনিময়ে পাবে ন্যাটো সদস্য পদের গ্যারান্টি বা শক্তিশালী নিরাপত্তা চুক্তি। সম্ভাবনা 2, দীর্ঘায়িত আলোচনা। ইউরোপ এবং ইউক্রেনের চাপে আলোচনা টেনে যাবে, মাঠে যুদ্ধ চলতে থাকবে, টেবিলে আলোচনাও চলবে। যুদ্ধ একটা ফ্রোজেন কনফ্লিক্ট এ পরিণত হবে, যেমন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মধ্যে ছিল।
সম্ভাবনা 3, আলোচনা ভেঙে যাওয়া, কোনো এক পক্ষ আলোচনা থেকে সরে যাবে এবং যুদ্ধ আরও তীব্র হবে। রাশিয়া হয়তো আরও আক্রমণাত্মক হবে বা ইউক্রেন আরও গভীরে রাশিয়ায় হামলা চালাবে। আমি পার্সোনালভাবে মনে করি সম্ভাবনা 2ই বেশি বাস্তবসম্মত, কারণ কেউ কখনো সম্পূর্ণভাবে জিততে বা হারতে রাজি নয়। গোপন এজেন্ডা যা আমরা দেখছি না। এবার বলি যেটা কেউ খোলাখুলি একেবারে বলছে না, চীন। হ্যাঁ, পুরো ব্যাপারে চীন একটা বড় ভূমিকা আছে, যেটা কেউ আলোচনা করছে না। কেন? কারণ চীন রাশিয়ার সবচেয়ে বড় সমর্থক এবং ইকোনমিক পার্টনার। ট্রাম্প চীনের সাথে ট্রেড ওয়ারে জড়িত। যদি রাশিয়া দুর্বল হয়, চীনের একমাত্র বড় বন্ধু দুর্বল হবে। কিন্তু যদি যুদ্ধ চলতেই থাকে, আমেরিকা ইউরোপ ব্যস্ত থাকবে, ইউক্রেনে চীন সুবিধা নেবে এশিয়ায়। তাই চীন চাইছে যুদ্ধ শেষ হোক, কিন্তু রাশিয়া খুব দুর্বল না হোক। এটা একটা ব্যালেন্স অ্যাক্ট এবং ট্রাম্প জানেন তিনি যদি ইউক্রেন ইস্যুতে সফল হন, সেটা তার জন্য চীনের বিরুদ্ধে লেভারেজ তৈরি করবে। তিনি বলতে পারবেন, দেখো আমি পুতিনকে বোঝাতে পেরেছি, তোমাদেরকেও বোঝাতে পারবো। তো এতক্ষণের আলোচনার পর প্রশ্ন হলো, আসলে কে জিতছে? এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন দর্শক বন্ধুরা। ট্রাম্প তিনি কি একটা ডিলের দিকে এগোচ্ছেন, কিন্তু এটা তার শর্তে হবে কিনা সন্দেহ। ইউরোপ এবং ইউক্রেন তাকে অনেক রেসিস্টেন্স দিচ্ছে। পুতিন তিনি অলরেডি জিতে গেছেন, জেলেনস্কি অলরেডি হেরে গেছেন। আপনারাই বলুন আসলে জিতছে কে, হারছে কে? এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।